একে তুলোর মতো ওজন, উপরে এত ভারী গামলা, একটা সময় নিজেকে ব্যালেন্স করাই দায় হয়ে যাচ্ছিল। ঠিক তখনই একজোড়া শক্ত তাকে সামলে নেয়। মাথা উঁচু করে দেখে নীলাদ্রি তাকে বেশ সুন্দর করে আগলে নিয়েছে। পিউ কিছু বলতে যাবে তার আগেই বুলেটের গতিতে ক্ষিপ্ত গলায় বলে উঠে নীলাদ্রি, নিজেকে তো সামলাচ্ছ এই অনেক, অহেতুক নিজের ওজনের কিছু সামলানোর চেষ্টা করে বাহাদুরি দেখানোর তো মানে হয় না। আমি তো ফ্রিই ছিলাম, আমাকে ডাকলেই তো হতো। আর একটু হলেই গামলা সহ উল্টে পড়তে, তখন এই তালের বড়ার মতো নাকটা ভেঙে যেত। বলেই গামলাটা নিজের হাতে নিয়ে নিল নীলাদ্রি। নীলাদ্রির কথাগুলো ঠিক হজম হল না পিউয়ের। অমনি তেড়ে চাপা গলায় বলতে লাগল, আপনার বুঝি এত সময় আমাকে সাহায্য করার? আমি তো ভেবেছি আপনি আজ ননির পুতুল সেজে মেয়েদের ক্রাস খাওয়ানোর কাজে কার্যরত আছেন। ও হ্যালো, ক্রাস খাওয়ানো মানে? মানেটা খুব সোজা, শিং ভেঙে বাছুর সেজে রয়েছেন কিনা, ছোট ছোট মেয়েরা আপনার উপর ক্রাস খাচ্ছে। এখন আমি জন্মগতই হ্যান্ডসাম হলে আমার কি দোষ? কেউ যদি আমার উপর ক্রাস খায় আমি তো ডেকে তাকে বলতে পারি না, আমার উপর ক্রাস খেও না, আমার উপর ক্রাস খেও না। নির্লজ্জ লোক আপনি। এই উপাধিটা না শুধু তুমি দিয়েছ, আমার মতো ইনোসেন্ট একটা ছেলেকে কিভাবে পারলে এমন অপবাদ দিতে? হায় নির্মম পাষাণ দুনিয়া, কোথায় যাব আমি? নীলাদ্রির কথা শুনে হাসবে না কাঁদবে সেটাই বুঝতে পারছে না পিউ। এর সাথে কথা বলে পারার সাধ্য তার নেই, চেপে যাওয়াটাই সুবিধার হবে। তাই আর কথা না বাড়িয়ে সামনে হাঁটা দিল পিউ। নীলাদ্রি ও পেছনে পেছনে ছাদে গিয়ে পৌঁছাল। ছাদে যেতে না যেতেই আসমা বেগমের ডাক পড়ল, পিউ মা এদিকে একটু আয় তো। আসি মামি মা, বলেই পিউ ছুট লাগাল আসমা বেগমের কাছে। নীলাদ্রির নজর তখন ও পিউকেই দেখে যাচ্ছিল। পিউয়ের কেসটা নীলাদ্রির কাছে বেশ নতুন, কারণ এই ধরনের মানুষের মাঝে কোনো অস্বাভাবিকতা লক্ষ্য করা যায় না। পিউ স্বাভাবিকের চেয়েও স্বাভাবিক। কে জানে কোনো অদৃশ্য ভবিষ্যৎ তাদের জন্য অপেক্ষা করছে। চিন্তার জাল থেকে বেরিয়ে কাজে মনোযোগ দিল নীলাদ্রি। অবশ্য নীলাদ্রির এরূপ চাহনি কারোর চোখ এড়াল না। রাত 12টা। অনুষ্ঠান শেষ 1 ঘন্টা হয়েছে। সব গেস্ট চলে গেছে, সবকিছু গুছিয়ে সবাই এখন ঝাড়া হাত পা। এখন যে যেখানে জায়গা পাবে সেখানেই ঘুমিয়ে পড়বে। আজকে বেশ খাটুনি গেছে। পিউ রুমে এসে দেখতে লাইট অন করতেই দেখতে পেল খাটের এক কোনো কাঁথা মুড়ি দিয়ে শুয়ে আছে ঐন্দ্রিলা। দিশা এবং তার শাড়ি মাটিতে গড়াগড়ি খাচ্ছে। দিশা তখন বারান্দায় তার হবু বর হৃদয়ের সাথে কথা বলতে ব্যস্ত। দীর্ঘশ্বাস ফেলে শাড়িগুলো গুছোতে লাগল পিউ। মিনিট 20 পর নিজে ফ্রেশ হয়ে এসেও দেখে তার বোনদের কোনো পরিবর্তন নেই, যে যেখানে ছিল তারা সেখানেই আছে। প্রচুর টায়ার্ড লাগছে তার, কিন্তু এখন বিছানা করতে হবে, এখনই খালা মামিদের আগমন ঘটবে। রুমের যেহেতু শর্টেজ সুতরাং এই রুমেই তারা থাকবেন। উপায়ন্তর নামে ঐন্দ্রিলাকে বেশ কিছুক্ষণ ধাক্কা দেওয়া হয়েছে। কোনো হেলদুল না পেয়ে বাধ্য হয়ে কাঁথা সরিয়ে ধাক্কা দিয়ে উঠানোর সিদ্ধান্ত নিল পিউ। কাঁথা সরিয়ে গায়ে হাত দিতেই খেয়াল করল ঐন্দ্রিলার গায়ে অসম্ভব জ্বর এবং সে অচেতন হয়ে ঘুমোচ্ছে। বিয়ে বাড়ি এমনই কত ঝামেলা, এখন ঐন্দ্রিলার কথা বললে হিতে বিপরীত হবে। তাই কোনো মতে উঠিয়ে একটা নাপা এক্সট্রা খাওয়িয়ে দিল তাকে। কোনো মতে সবার জন্য বিছানা করেই গা এলিয়ে দিল পিউ। আজকে মাত্রাতিরিক্ত খাটুনি হয়ে তার। চোখ বন্ধ করতেই ঘুমের সাগরে তলিয়ে গেল সে। শূন্য নয়। আজ দিশার বিয়ে। কমিউনিটি সেন্টারের লবিতে গেট সাজানো হয়েছে। বরের গাড়ি মাত্র পৌঁছালো, এখন দিশার সব কাজিন গেট ধরে দাঁড়িয়ে আছে।
তাদের দাবি ৫,০০০ থেকে ১ টাকা কম দিলেও বরের প্রবেশ নিষিদ্ধ। দিশাকে কমিউনিটি সেন্টারের একটি রুমে রাখা হয়েছে। পিউ এবং ঐন্দ্রিলা দিশার কাছে আছে। বেচারি একটু পরপর প্যানিক করছে। ঐন্দ্রিলার শরীরটা এখনো ভালো নেই। জ্বর যদিও নেই, তবে এখনো শরীরটা ফুরবল। মনের মধ্যে কোথাও যেন একটা ভয় লাগছে, আজ আবার ওই অভ্র নামক লোকটার সাথে না দেখা হয়। আপন খালাতো বোনের বিয়ে না হয়ে কোনো একটা অজুহাত দিয়ে না আসার একটা চেষ্টা করত, কিন্তু সেটা সম্ভব নয়। ওরা বোধ হয় এখনো হৃদয়কে ঢুকতে দেয়। ঐন্দ্রি আপু, একটু দেখে আসবা ওরা হৃদয়কে ঢুকতে দিল কিনা। এরই মধ্যে দিশার প্রশ্নে ঐন্দ্রিলার হুঁশ ফিরে। দিশার প্রশ্নে ঐন্দ্রিলা মজার ছলে বলে, তুই তো এখনই ওই বাড়ির হয়ে গেলি রে দিশা। এটা ঠিক। পিউরে, আমাদের বোনটা বিয়ের আগেই পর হয়ে গেল। সে আর বলতে। যাক যা, একটু ভেবেছিলাম এই হাত ধোয়া, জুতো চুরি, গেট ধরার টাকাগুলোর ৫% শেয়ার তোকে দিব দিশা, কিন্তু তোর আর সেটা পাওয়া হবে না রে। পিউ ও ঐন্দ্রিলার সাথে তাল মিলিয়ে কথাটা বলে উঠল। এমনই বিয়ের হাজারো টেনশন এবং ভয়, মেয়েটার অবস্থা খারাপ। এখন বোনদের এমন ঠাট্টার কবলে পড়ে আরও যায় অবস্থা। এবার কাদো কাদো গলায় বলে উঠল, ধুর, ভালো লাগে না। এমন করছো কেন? আমি আর এই সাজ নিয়ে বসে থাকতে পারছি না। কখন এই অনুষ্ঠান শেষ হবে? এখন থেকে বাসর ঘরে ঢোকার তাড়ায় আছিস তুই? ঐন্দ্রিলা, সেটা কখন বললাম? তোমরা আমার বোনেরা তো। আচ্ছা থাক, আর লেগ পুল করিস না ঐন্দ্রিলা, বেচারি এখনই কেঁদে দিবে। পিউ, হা হা, তুই এখানে থাক, আমি নিচের অবস্থা দেখে আসি। দুলাভাই কি জয়ী হল নাকি আহত সৈনিক? বলেই নিচের দিকে রওনা দিল ঐন্দ্রিলা। নিচে যেয়ে দেখল আসমা বেগম আর জামাইকে বরণ করছেন। শেষমেশ ৩,৫০০ টাকায় কনে পক্ষ রাজি হল এবং হৃদয়কে ঢুকতে দেয়া হল। ঐন্দ্রিলাকে দেখেই তার মেজ মামার মেয়ে সাফা এসে আক্ষেপের স্বরে বলতে লাগল, আর বলিস না ঐন্দ্রি আপু, এই দুলাভাইটা জন্মের কিপটা। কেন, কি হয়েছে? দেখ না, ৩,৫০০-এর উপরে উঠলই না। আর ফুপুও এসে এমন রাম ধমক দিল যে বাধ্য হয়ে গেট ছাড়তে হল। সমস্যা নেই, স্টেজে এমন ব্যবস্থা করিয়েছি সে জুতো খুলে উঠা লাগবে। তাই? হুম, রেডি থাকিস। তুমি বেস্ট। আই নো। ঐন্দ্রিলার হঠাৎ কেন জানে মনে হচ্ছে একজোড়া সূক্ষ্ম চোখ তাকে নিপুণভাবে দেখে যাচ্ছে। কিন্তু বিয়ে বাড়িতে এত মানুষকে দেখছে সেটা বুঝার কোনো উপায় নেই। ঐন্দ্রিলা ঠিক পাত্তা না দিয়েই দিশার কাছে চলে যাবার জন্য রওনা দিল। হঠাৎ একটি বাচ্চা ছেলে এসে একটি টিস্যু ধরিয়ে দিয়ে বলল, এটা তোমার জন্য আপু। কে দিয়েছে তোমাকে এটা? অবাক চোখে বাচ্চাটিকে প্রশ্ন করতেই বাচ্চাটি দৌড়ে চলে গেল। টিস্যু পেপারটা খুব সুন্দর করে ফোল্ড করা এবং তাতে কিছু লেখা যা না খুলেও ঐন্দ্রিলা বুঝতে পারছে। মনে হাজার প্রশ্নের ঝুড়ি নিয়ে টিস্যু পেপারটা খুলতেই নীল কালির কিছু লাইন তার চোখে ভেসে ওঠে। লাইনগুলো এরকম, বেগুনি রংটা আগে ভালো না লাগলেও আজ রংটাকে অন্যরকম ভালো লাগছে, বড্ড আপন লাগছে। এখন আমি খুব কনফিউশড, এটা রঙের জাদু নাকি তোমার? লাইনগুলো পড়ে খানিকক্ষণ থম মেরেছিল। প্রথমত, আজ সে বেগুনি কাতান শাড়ি পরেছে, তাই চিরকুটটা তাকে পাঠানো হয়েছে সেটা বুঝাই যাচ্ছে। কিন্তু কথাটা হলো, কে পাঠিয়েছে? নিচে আসার পর থেকেই মনে হচ্ছিল কেউ তাকে দেখছে,
তারপর এই চিরকুট। মাথাটা কয়েক মিনিটের জন্য হলেও হ্যাং হয়ে গেল ঐন্দ্রিলার। নিজের মনকে শান্ত করার জন্য বেশ করে বুঝালো এটা কেউ তার সাথে মজা করছে। অহেতুক এসব নিয়ে পড়তে গেলে হলুদের মতো বিয়ের আনন্দ মাটি হয়ে যাবে। একে অভ্র নামক লোকটার জন্য হলুদে আনন্দ মাটি হয়ে গিয়েছিল। এখন বিয়েতে নিজেকে কোনোভাবেই উত্তেজিত করতে চাচ্ছে না সে। তাই টিস্যু পেপারটা ছিঁড়ে পাশে থাকা ডাস্টবিনে ফেলে দিল সে। রাত ৯টা। বিয়ের সব কাজ সম্পন্ন হবার পর এবার কনেকে স্টেজে আনা হয়েছে। বর কনের দম্পতিকে বেশ মানিয়েছে। ফটোগ্রাফার বিভিন্ন আঙ্গিকে তাদের ছবি তুলতে ব্যস্ত। স্টেজের একপাশে বসে গভীর নয়নে পিউ এই কাণ্ডগুলো দেখছে। কোথাও যেন তার স্মৃতিগুলো বেশ তাজা হয়ে যাচ্ছে। ক্ষুদ্র ক্ষুদ্র স্মৃতিরগুলোই এখন তার সারা জীবনের বাঁচার খোরাকি। আচ্ছা, এমনও হতে পারে আহাস একদিন ঠিক ফিরে এলো, হতে পারে না। তাদের যে অপূর্ণ সংসারটা রয়েছে সেটা তখন সুন্দর করে সাজাবে পিউ, বিশ্বাসে নাকি মিলায় বস্তু। এই বিশ্বাসটা কি কখনো সত্য হবে না? একদিকে পিউ যেমন এক নজরে দিশাদের দেখে যাচ্ছিল, অন্যদিকে নীলাদ্রির নজর শুধু পিউকে দেখে যাচ্ছিল। পুতুলের মতো একটা মেয়ে তার সামনে বসে আছে, কালো সিল্ক শাড়ি পরে আছে মেয়েটা, চুলগুলো সুন্দর করে খোপা করে রেখেছে, কানে শুধু একজোড়া ঝুমকো। মেয়েটাকে কোনো ভাস্কর্যের নিপুণ হাতের শিল্পকর্মের চেয়ে কম লাগছে না। তবে পিউয়ের নজরের আক্ষেপ, হারানোর যন্ত্রণা, সুখ খুঁজে বেড়ানোর প্রচেষ্টাগুলো নীলাদ্রির নজর এড়াল না। মেয়েটার না পাওয়ার পাল্লাটা এতটা ভারী হয়ে আছে যে তা পাওয়ার মাঝে দিব্যি নিজেকে আটিয়ে নিয়েছে। একজন বন্ধুর সাথে কথা বলেছিল নীলাদ্রি পিউয়ের ব্যাপারে। বন্ধুটি শুধু একটা সাজেশন দিয়েছে, যদি সম্ভব হয় তবে যাতে আহাসের জায়গা পূরণ করার কোনো ওয়ে খোঁজা হয়। কিন্তু সমস্যা একটাই, সেটা হলো পিউ আহাসের প্রতি এতটাই সমর্পিত যে সে কাউকে সেটা করার সুযোগটুকুও দিতে নারাজ। বিয়েটা শেষ হলে এ ব্যাপারে খালুর সাথে বিস্তারিত আলাপ করতে হবে নীলাদ্রিকে। মালা বদলের মালা খুঁজে বেড়াচ্ছে ঐন্দ্রিলা, কোথায় রেখেছে মনে নেই। মালার খোঁজে এদিক থেকে ওদিক ছুটে বেড়ানোর সময় কারোর সাথে খুব জোরে ধাক্কা লাগে ঐন্দ্রিলার। মাথা তুলে তাকাতেই মেজাজটা একেবারে খারাপ হয়ে যায় ঐন্দ্রিলার। কারণ সামনের দাঁড়ানো ব্যক্তিটি আর কেউ নয়, অভ্র চৌধুরী। বলে না, যেখানে বাঘের ভয় সেখানে সন্ধ্যা হয়, আজ সত্যি সত্যি সেটা খাটে গেছে। এটার ভয় পাচ্ছিল ঐন্দ্রিলা। লোকটার কথা চিন্তা করলেই যেখানে মাথায় আগুন জ্বলে যায়, সেখানে লোকটা নির্লজ্জের মতো সামনে দাঁড়ানো। আজকের দিনটা গতদিনের মতো নষ্ট করতে চাচ্ছে না ঐন্দ্রিলা। অভ্রকে টোটালি পাত্তা না দিয়ে পাশ কাটিয়ে চলে যেতে নিলে অভ্র বলে ওঠে, প্রথমে যতটা সাহসী ভেবেছিলাম, এখন দেখছি তোমার মুখেই শুধু ফাপড়। আসলে তুমি আস্ত ভিতুর ডিম। সরি। শুনলাম আমার এক থ্রেডে নাকি জ্বর বাঁধিয়ে একাকার করে ফেলেছ। অভ্রের টিটকারির স্বরের কথাগুলো শুনে চোখ কুঁচকে তার দিকে তাকায়। ঐন্দ্রিলার চোখ জ্বলজ্বল করছে, পারলে এখনই চিবিয়ে খায় অভ্রকে। ঠোঁটের কোনো হাসির রেখা টেনে শান্ত গলায় বলে, আপনার নিজেকে এতটা ইম্পর্টেন্ট মনে হয় যে আপনার মতো মানুষের কথায় আমি ভয় পাব? আমি এখনো আপনাকে জবাবটা দেইনি, কারণ আমি চাই না আমার জন্য আমার বোনের সবথেকে সুখময় দিনগুলোয় কোনো ব্যাঘাত ঘটুক। তাই বুঝি? আপনার মাথায় কয়টা শয়তান আছে বলুন তো? কি হো, মানে এই মাথা ভর্তি শুধু মানুষকে কিভাবে হেনস্থা করা যায় এসব না ভেবে ভালো কাজেও তো ইউজ করতে পারেন, তাই না? যেমন আপাতত আমার পথটা ছাড়লে বড্ড বেশি উপকার হতো কিনা। আপনার ফালতু কথার জন্য আমার সময় নষ্ট হচ্ছে।
বিয়েতে এসেছেন, কোথায় খাবেন দাবেন তা না, আমার পেছনে হাত ধুয়ে পড়ে আছেন। সমস্যাটা কি? যদি বলি ভালো লাগে, যদি বলি আমার তোমার পেছনে লাগতে ভালো লাগে। অভ্রের কথায় কয়েক সেকেন্ডের জন্য হলেও মাথা ফাঁকা হয়ে যায় ঐন্দ্রিলার। কি বলা উচিত তার জানা নেই। অভ্র ধীরে ধীরে ঐন্দ্রিলার দিকে এগোতে থাকে। তখনই পিউয়ের আগমন ঘটে সেখানে। সে মূলত এসেছিল ঐন্দ্রিলাকে ডাকতে, মালা পাওয়া গেছে তাই। ভাইয়া, আপনি এখানে কি করছেন? পিউয়ের কণ্ঠস্বরে অভ্র খানিকটা দূরে সরে যায়। পিউ হঠাৎ আগমনে ঐন্দ্রিলাও ঘর থেকে বের হয়। পিউয়ের চোখের হাজারো প্রশ্ন দেখে আমতা আমতা করে অভ্র বলে, তোমাকে খুঁজছিলাম, আসলে আমি আর বাবা চলে যেতে চাচ্ছি, তাই ইনাকে জিজ্ঞেস করছিলাম তোমার কথা। অভ্রের দাহা মিথ্যা কথায় হতবাক হয়ে চেয়ে আছে ঐন্দ্রিলা। একটা লোক এত সুন্দর করে মিথ্যা কথা কিভাবে বলতে পারে? তার থেকে অবাক হচ্ছেন এটা ভেবে যে এই লোকটা পিউয়ের পরিচিত। অভ্রের কথা শুনে পিউ বলে, ও আচ্ছা, আপনাদের তো পরিচয় হয়নি। ঐন্দ্রিলা, উনি আমার বাসুর, আহাসের বড় ভাই অভ্র ভাইয়া। আর অভ্র ভাইয়া তো ওকে চিনেনি, আমার খালাতো বোন ঐন্দ্রিলা। আহাস ভাইয়ের বড় ভাই উনি? পিউয়ের কথায় বেশ অবাক হয়ে প্রশ্নটি করে ঐন্দ্রিলা। তখন পিউ ব্যাখ্যা করে বলে, হ্যাঁ, আসলে আমাদের বিয়ের সময় উনি দেশের বাহিরে একটা কাজে ছিলেন, তাই আসতে পারেননি। আচ্ছা, যে কারণে আসা, চল নিচে মালা পাওয়া গেছে। আর ভাইয়া চলুন, আমি বাবার সাথে দেখা করে আসি। চল যাওয়া যাক। অভ্র দেরি না করে পিউয়ের সাথে বেরিয়ে গেল। ঐন্দ্রিলা কিছুক্ষণ বেকুবের মতো দাঁড়িয়েছিল। লোকটার সাথে আহাসের কোনো স্বভাবের মিল নেই, অথচ তারা নাকি দুভাই। চট করেই মাথায় একটা দুষ্টু বুদ্ধি খেলে গেল তার। এখন শুধু সঠিক সময়ের অপেক্ষা। মনে মনে বলল, অভ্র চৌধুরী, তুমি ঘুঘু দেখেছ, ফাঁদ দেখনি। 10 রাত 1টা। ছাদে দাঁড়িয়ে আছে পিউ। দিশার বিয়ে কমপ্লিট, সে তার শ্বশুরবাড়ি চলে গেছে। বাড়িটা কেন জানে ফাঁকা ফাঁকা লাগছে। মামা মামির মনটাও ভালো নয়। দিশা মেয়েটার সাথে ছোট থেকে বড় হয়েছে সে, অথচ এখন আর মামা বাড়িতে তাকে দেখবে না পিউ। কারণ এখন তার আবাসস্থল তার শ্বশুরবাড়ি। আচ্ছা, মেয়েদেরই কেন এভাবে নিজের ঘর ছেড়ে অন্যের ঘরে যেতে হয়? হয়তো এটাই নিয়তির লিখন। মনটা আরেকটা কারণেও খারাপ। আজ শারমিন বেগম এবং আহানা বিয়েতে আসেনি। শারমিন বেগমের নাকি শরীর ভালো নেই। তবে পিউয়ের খুব ভালো করে জানা আছে তিনি কেন আসেননি। হলুদের দিন যখন নীলাদ্রির সাথে পিউ কথা বলছিল, সেটা শারমিন বেগমের ভালো লাগেনি। পিউ যখন তার খাওয়ার পর তাকে হাত ধোবার জায়গায় নিয়ে যাচ্ছিল, তখন উনি বলেই বসেন, ভালোই তো আছো দেখি, অহেতুক তোমার শ্বশুরমশাই তোমাকে নিয়ে চিন্তা করেন। কেউ দেখলে বলবে তুমি বিধবা। আচ্ছা, এই বিধবা হলে কি জীবনে হাসতে মানা, নাকি জীবন বাঁচতে মানা? চোখ বন্ধ করে যখন পিউ কথাগুলো ভাবছিল, তখন কারোর পায়ের আওয়াজ শুনতে পায় সে। পেছনে ফিরেই দেখে বদরুল সাহেব দাঁড়িয়ে আছেন। মুচকি হেসে পিউ তাকে বলে, কি বলবে মামু? রাত তো অনেক হয়েছে মা, তুই এখানে কি করছিস? ঘুম আসছে না? তুমি ও তো জেগে আছো। ওই ঘুম আসছে না। দিশার মনে পড়ছে? ফাঁকা ফাঁকা লাগছে রে মা, কিছুই করার নেই। মেয়ের বাবা হলে এটা মেনে নিতেই হবে। মামুর কথায় আশ্বাস দিয়ে পিউ বলে, তুমি চিন্তা করো না, দেখবে তোমার মেয়েটা অনেক সুখে থাকবে ইনশাআল্লাহ। চিন্তা কি, এক মেয়েকে নিয়ে আমার কতগুলো মেয়ে বল। মামুর মাঝে পিউ তার বাবার প্রতিচ্ছবি দেখতে পারে। তার বাবা মারা পর থেকে তিনি পিউকে নিজের মেয়ের মতো আগলে রেখেছেন।
আহাসের মৃত্যুর পর থেকে উনি পিউয়ের জীবনটাকে আবার সাজানোর জন্য কম চেষ্টা করেননি। কিন্তু পিউয়ের জিদের কাছে তাকে হার মানতে হয়েছে তাকে। পিউ মুচকি হেসে আবেদনের সুরে বলে, মামু একটা কথা বলার ছিল। হুম বল, শুনছি। আমি ও বাড়ি যেতে চাচ্ছিলাম। কাল যেতে চাচ্ছিলাম, পরশু বৌভাতের দিন ওখান থেকেই না হয় আসব। বাবা বলছিলেন মার শরীরটা ভালো নেই, যদিও বলেছেন আমার যেতে হবে না। কিন্তু ব্যাপারটা খারাপ দেখায়। আমি শওকত ভাইয়ের কথা বলেছি। তুমি আমাদের বাসায় থাকবে। বদরুল সাহেবের কঠোর উত্তরের পর পিউয়ের কিছু বলার থাকে না। তবুও খানিকটা নম্রস্বরে বলে, 1 সপ্তাহ থেকেছি মামু, এতদিন বাপের বাড়ি পড়ে থাকাটা বোধহয় ঠিক লাগে না। বাপের বাড়ি মানো, এ বাড়িকে তুমি? মামু, তাহলে আর কোনো কথা শুনতে চাচ্ছি না। আচ্ছা, কিসের শ্বশুর বাড়ির কথা বলিস তুই? আমার মাথায় আসে না। যে মানুষটার জন্য সে বাড়ির সাথে জড়িত ছিলে সেই মানুষটাই তো নেই, তাহলে কিসের শ্বশুর বাড়ি? কি যায় আসে তুই এ বাড়িতে থাকলে? কি যায় আসে তুই তোর বৌমার দায়িত্বগুলো না মানলে? শোন, 2.5টা বছর তুই নষ্ট করেছিস, কিছু বলিনি। আর না, আমি আহাসের স্ত্রী মামু, এগুলো আমার দায়িত্ব। জানো, তুমি যখন হয়েছিলে আমি তখন ভার্সিটিতে পড়তাম। বলতে গেলে তোমার বয়সী, আর ছেলেদের এমনই ম্যাচুরিটি দেরিতে আসে। বাবা হওয়াটা কি সেটা আমার কল্পনাতেও ছিল না। কিন্তু যখন তুমি হয়েছিলে এবং দুলাভাই আমার কোলে প্রথম তোমাকে দিয়েছিল তখন আমার মনে হয়েছিল তুমি আমার মেয়ে। দুলাভাই এর সাথে সাথে আমারও একটি মেয়ে হয়েছে। আমার খুব লাগে যখন তোকে এভাবে কষ্ট পেতে দেখি। আমার একটা কথা রাখবি মা? জীবনটাকে একটা দ্বিতীয় সুযোগ কি দিবি? মামু, আমি তোকে বলছি না এখন আবার বিয়ে কর, সংসার কর। আমি চাচ্ছি আহাসের স্মৃতি থেকে বের হ। যে চলে গেছে সে চলে গেছে। মামু, আমার জীবন কিন্তু থেমে নেই। তাহলে কেন আহাসের বিধবাকে আমি তোর মধ্যে দেখতে পাই, কেন আমার সেই প্রাঞ্ছল পিউ মাকে দেখতে পাই না? যেদিন আমি আবার আমার পিউ মাকে দেখতে পাব সেদিন আমি মেনে নিব তোর জীবন থেমে নেই। যা ঘুমিয়ে পড়। মামুর কথাগুলোর প্রত্যুত্তর পিউয়ের ছিল না। বদরুল সাহেব কথাগুলো বলে সেখান থেকে প্রস্থান নেন। পিউ সেখানেই ঠায় দাঁড়িয়ে থাকে। দীর্ঘশ্বাস ফেলে আকাশের দিকে তাকিয়ে বলে, দ্বিতীয় সুযোগ তাও কি সম্ভব? আমি জীবনকে দ্বিতীয় সুযোগ দিতে রাজি হলেও কি জীবন আমাকে দ্বিতীয় সুযোগ দিবে? 11 আশ্বিন মাস চলছে, অথচ বৃষ্টির বেগ দেখে মনে হচ্ছে আষাঢ়। আজ সারাদিন মুষলধারে বৃষ্টি হয়েছে। 1 মিনিট বিশ্রাম নেই। অফিসের গেটে দাঁড়িয়ে আছে ঐন্দ্রিলা। কোথায় এতক্ষণে তার বাড়ি যাওয়া হয়ে যেত, কিন্তু মরার বৃষ্টি তাকে এখানেই আটকে রেখেছে। একটা রিকশা নেই রাস্তায়। আরও মেজাজ খারাপ হয়ে যাচ্ছে, বৃষ্টির দাপটে চশমাটা বারবার মুছা লাগছে। বারবার পানি পড়ে ঘোলা করে দিচ্ছে দৃষ্টি। না, এভাবে দাঁড়িয়ে থাকলে আর বাড়ি যাওয়া হবে না আজ। এদিকে শরীফ সাহেব আধা ঘন্টা যাবৎ ফোন করে যাচ্ছেন। এবার ব্যাগটা মাথায় দিয়েই রাস্তার ধার দিয়ে হাঁটা শুরু করল ঐন্দ্রিলা। হঠাৎ কোথা থেকে একটি গাড়ি সাকরে এসে তার সামনে দাঁড়ায়। আচমকা এভাবে গাড়িটা সামনে এসে ব্রেক করাই একটু হলেও ভয় পেয়ে যায় ঐন্দ্রিলা। ওর মনে হয়েছিল এই বুঝি ওর গায়ের উপর চালিয়ে দিবে গাড়িটি। বুকে ফু দিয়ে নিজেকে শান্ত করল। এবার খানিকটা চড়া গলায় বলল, চোখ কি পকেটে রাখেন নাকি? এত জায়গা থাকতে গায়ের উপর দিয়ে চালানোটা কি খুব প্রয়োজন? আরেকটু হলে তো আমাকে উপরে পাঠানোর পুরো ব্যবস্থা করে দিয়েছিলেন। যত সব ফালতু পাবলিক। এবার গাড়ির দরজা খুলে ড্রাইভিং সিটের মানুষটি বেরিয়ে আসে এবং খুব স্বাভাবিক ভঙ্গিমাতে বলে,
এত সহজে তোমাকে উপরে দিল যে তোমার শাস্তিটা অনেক কম হয়ে যাবে। ঐন্দ্রিলার সামনে অভ্র দাঁড়িয়ে আছে, অভ্রের চোখের দিকে তাকাতেও ঐন্দ্রিলার ভয় লাগছিল। চোখ দিয়ে যেন তাকে ভস্ম করে দিবে। ঐন্দ্রিলার বোঝা হয়ে গেছে লোকটা তার কাণ্ডের ব্যাপারে জেনে গেছে। তাও নিজেকে শান্ত রেখে অভ্রকে জিজ্ঞেস করে, আপনি এখানে কি চাই? আমি তোমাকে বিবাহিত মহিলাদের আমার নাম্বার দিতে বলেছি? আমি কাকে আপনার নাম্বার দিয়েছি? তাই তাহলে আমার নাম্বারে এই সপ্তাহ জুড়ে কেন বিভিন্ন পুরুষেরা ফোন দিচ্ছে এবং বলছেন আমি নাকি তাদের ওয়াইফদের ডিস্টার্ব করেছি, চিরকুট পাঠিয়ে প্রেম নিবেদন করেছি, আমার নাম্বার দিয়েছি দিশার বিয়ের দিন। একজন তো আমার নামে থানাতেও জিডি করে দিয়েছেন। আপনি যে পরিমাণ লুইচ্ছা করতেই পারেন। আমাকে কেন এগুলো শোনাচ্ছেন? তুমি সত্যিই কিছু জানো না? না, আমি জানি না। বিয়ের দিন তোমার ফোন পাচ্ছিলে না বলে আমার ফোন তুমি নাওনি? আমার নাম্বার থেকে এই মেসেজগুলো তুমি করনি? ওই মহিলাদের হাসবেন্ডদের কাছে আমার কথা বলে চিরকুট পাস করনি? ঐন্দ্রিলার হাত শক্ত করে ধরে দাঁতে দাঁত চেপে কথাগুলো বলে অভ্র এখন কিভাবে নিজেকে ছাড়াবে কিছুতেই ভেবে পাচ্ছিল না। এই সব কাজ সে অভ্রকে মজা দেখানোর জন্য করেছিল, কিন্তু এতটা বাড়াবাড়ি হয়ে যাবে এটা বুঝতে পারেনি। এতটা শক্ত করে হাতটা ধরেছিল অভ্র যে একসময় ব্যথায় কুকিয়ে উঠে ঐন্দ্রিলা। অভ্রের রাগ থেকে বাঁচার কোনো উপায় না দেখে একটা সময় একটা সাংঘাতিক কাজের সিদ্ধান্ত নেয় ঐন্দ্রিলা। খুব জোরে চিৎকার করে উঠে সে। আশেপাশের লোক জড়ো হলে বলে, এই লোকটা আমাকে ডিস্টার্ব করছেন, আমি চিনিও না ইনাকে। আর এদেশের লোকের একটা খুব ভালো স্বভাব আছে, যখন শুনে কোনো মেয়েকে উত্ত্যক্ত করা হচ্ছে কোনো কিছু না ভেবেই ঝাঁপিয়ে পড়বে। নিজেকে হিরো যে প্রমাণ করতে হবে। আশেপাশের লোকগুলো ঐন্দ্রিলার কথা শুনে বেশ রেগে হুক্কা হুয়া করতে আরম্ভ করে। ঐন্দ্রিলার এমন একটা কাজের জন্য আগ থেকেই প্রস্তুত ছিল অভ্র। এবার হ্যাচকা টানে নিজের সাথে ঐন্দ্রিলাকে নিজের সাথে মিশিয়ে বলে, বাবু, বুঝছি তো তুমি রাগ করেছ, তাই বলে সবার সামনে আমাকে চিনতে মানা করবে? দেখো, স্বামী স্ত্রীর মাঝে এমন ভুল বুঝাবুঝি তো হয় বলো, তাই বলে এভাবে রাস্তায় সিন ক্রিয়েট করো না। হ্যাঁ, দেখুন আমরা স্বামী স্ত্রী মিটমাট করে নিব, প্লিজ ভাববেন না। বলেই অতর্কিতে ঐন্দ্রিলাকে কোলে তুলে নেয় এবং গাড়িতে বসিয়ে গাড়ির দরজাটা আটকে দেয়। আশেপাশের লোকগুলো ও বেশ ঠাট্টার ছলে বলে, আজকালের ছেলে মেয়েরা এত বেশি নকরা করে আর বলতে, আমরা তো ভাবছ আসলেই নাকি ডিস্টার্ব করতেছে। চলেন চলেন আমাদের কাজে যাই। গাড়িতে বসে ইচ্ছামতো ছটফট করতে থাকে ঐন্দ্রিলা। মেজাজটা তিরিক্ষি হয়ে আছে, কোথায় লোকটাকে শায়েস্তা করতে চেয়েছিল এখন নিজেই শায়েস্তা হচ্ছে। আপনি গাড়ি থামাবেন নাকি আমি চিৎকার করব? করেছিলে তো কিছু হয়েছে? দেখুন আপনি কিন্তু মাত্রা ছাড়িয়ে যাচ্ছেন। গাড়ি থামান বলছি। আরেকবার যদি কথা বলেছ তাহলে এই মুখ কিভাবে বন্ধ করা যায় আমার জানা আছে। কি করবেন? হ্যাঁ, কি করবেন? এবার গাড়িটা থামিয়ে আচমকা ঐন্দ্রিলার চুল মুঠো করে নিজের কাছে টেনে নিজের ঠোঁট জোড়া দিয়ে চেপে ধরে। ঘটনার আকস্মিকতায় ঐন্দ্রিলা হতবাক হয়ে যায়, চোখ অটোমেটিক বিস্ফোরিত রূপ নেয়। একটা সময় দুহাত দিয়ে অভ্রকে ইচ্ছেমতো ধাক্কা কিলঘুষি মারতে থাকে, কিন্তু ইটের শরীরটা সরাতেই পারছে না। অভ্র যেন অনেক বেশি শক্তি দিয়ে তাকে নিজের আবেশে আটকে রেখেছে। একটা সময় ঐন্দ্রিলা হাল ছেড়ে দেয়।
রাগে ব্যথায় ঐন্দ্রিলার চোখ থেকে নোনা জলের শাড়িটা গাল বেয়ে পড়তে থাকে। ঐন্দ্রিলার গাল ভেজা অনুভূত হতেই অভ্র তাকে ছেড়ে দেয়। চোখ থেকে যেন আগুন বের হচ্ছে অভ্রের। কঠিন গলায় তাকে বলে, তোমাকে আমি ওয়ার্নিং দিয়েছিলাম। বোধ হয় সেবার ডোজটা খুব কম হয়ে গিয়েছিল। কি ভেবেছ আমি টের পাব না? কি হলো, চুপ করে আছো কেন? তোমার জন্য আমার নামে একজন জিডি অবধি করেছে। আমাকে থানায় হাজিরা অবধি দিতে যাওয়া লেগেছে কেন? আমি কিনা বিবাহিত মেয়েদের প্রেমের ফাঁদে ফেলি, আমি কিনা তাদের ডিস্টার্ব করি। কি হলো, উত্তর দিচ্ছ না কেন? আমি মেয়েদের দেখলে লোভ সামলাতে পারি না? আমি লুইচ্ছা। আমি কত মেয়ের জীবন নষ্ট করেছি তার কোনো হিসেব নেই। তোমাকে বলেছিলাম আমার সাথে পাঙ্গা নিতে, আসলে পরিণতি এমনই হবে। তুমি শুনোনি, এবার তোমাকে দেখাবো জীবন নষ্ট হলে কেমন লাগে। মানে কি? কি করবেন আপনি? আমার সাথে অসভ্যতা করে আপনার মন ভরেনি? ভাঙ্গা কণ্ঠে প্রশ্নগুলো জিজ্ঞেস করলেও অভ্র কোনো কথা না বলে গাড়ি চালাতে লাগল। ঐন্দ্রিলা বারবার গাড়ি থামাতে বললেও যেন কোনো কথা তার কানে যাচ্ছে না। ঐন্দ্রিলার মাথায় আপাতত কিছুই আসছে না। মনটা কেন যেন খারাপ কিছুর আভাস পাচ্ছে। অভ্রের মাথায় এখন কি চলছে কিচ্ছু বুঝতে পারছে না ঐন্দ্রিলা। কেন এই লোকটার পিছনে লাগতে গেল সে? নিজের উপর রগ লাগছে। দিশার বিয়ের দিন। ঐন্দ্রিলার মাথায় চট করেই একটা দুষ্টু বুদ্ধি খেলে যায়। পিউ চলে গেলে দৌড়ে গিয়ে অভ্রের পেছনে গিয়ে ধীর গলায় বলে, একটু শুনবেন? হুট করে তাকে ডাকায় অভ্র খানিকটা তোবদা খেয়ে যায়। ঐন্দ্রিলা এত মিষ্টি করে কথা বলছে, এটা যেন কল্পনাতেই সম্ভব হতে পারে। চোখ কুঁচকে তীক্ষ্ণ কণ্ঠে তাকে জিজ্ঞেস করে, আমাকে বলছো? জি, আসলে কিছু কথা বলার ছিল। হুম, বলো। সরি। হ্যাঁ। জি, আসলে আমি আপনাকে চিনতাম না। আপনি পিউয়ের বাসুর জানলে আমি কখনোই আপনার পেছনে লাগতাম না। আমরা তো কাইন্ড অফ রিলেটিভের মধ্যেই পড়ি বলুন। আগে যা করেছি বা হয়েছে আমিও ভুলে যাচ্ছি, আপনিও ভুলে যান প্লিজ। দরকার কি বলুন খামোখা শত্রুতা রাখার? ঐন্দ্রিলার কথা শুনে নিজের কানকে বিশ্বাস করতে পারছিল না অভ্র। হাঁ করে কিছুক্ষণ তাকিয়ে থেকে চাপা স্বরে বলে, তুমি কি মাথায় কোথাও ব্যথা পাইছ? জি। না, এত বুদ্ধিমানের মতো কথা বলতেছ। আর ইউ ওকে? হ্যাঁ, আমি তো ঠিক আছি। আমার কি হবে? অহোহো, ভালো সুবুদ্ধি হয়েছে তাহলে। আরেকটা হেল্প লাগতো, প্লিজ আপনার মোবাইলটা দিবেন? আমার মোবাইলটা খুঁজে পাচ্ছি না। একটু ইমার্জেন্সি ছিল। আচ্ছা ঠিক আছে, এই নাও। আমি নিচে আছি, কাজ হয়ে গেলে দিয়ে যেও। জি শিওর। অভ্র লক খুলে মোবাইলটা ঐন্দ্রিলার হাতে দিয়ে চলে গেল। যে ভাবা সেই কাজ। মোবাইলটা হাতে পেতেই প্রথমে নিজের মোবাইলে ফোন করল ঐন্দ্রিলা। নিজের কিছু বিবাহিত কাজিনের মোবাইলে মেসেজ পাঠাল। আরও সুবিধা হলো যখন দেখল ফেসবুকে লগ ইন করা। সুন্দর মতো লগ আউট করে আবার লগ ইন করতে গেলেই অপশন আসলো ফরগট পাসওয়ার্ডের। ব্যাস নিখুঁতভাবেই অভ্রের আইডি পাসওয়ার্ড চেঞ্জ করে দিল সে। ইমেইল আইডিটাও নিজের মোবাইলে টুকে নিল। এতটা ইজি হবে এটা কল্পনার বাহিরে ছিল ঐন্দ্রিলার। নিজের পিঠে নিজেই চাপড় দিয়ে বলল, ভাষ্যের তোর দ্বারাই সম্ভব। তারপর আর কি সব হিস্টোরি রিমুভ করে সুন্দর মতো ভদ্র মেয়ের মতো অভ্রকে মোবাইল ফেরত দিয়ে দিল। তারপর কিছু টিস্যুতে সুন্দর করে অভ্রের নাম্বারটা দিয়ে বিয়েতে উপস্থিত সব আপু
ভাবিদের বিলি করে বেড়াচ্ছিল আর বলছিল, ওই যে কালো স্যুট প্যান্ট পরা, জেল দিয়ে চুল স্টাইল করে রাখা লোকটি পাঠিয়েছেন। আমি তো নিতেই চাইনি। তারপর আর কি জোর করে দিল ও। আপু দুলাভাইকে দিয়ে আচ্ছামতো শাসিয়ে দিও তো। এরপর অভ্রের আইডিতে লগ ইন করে নিজের কাজিনদের নানাভাবে বিরক্ত করতে লাগে ঐন্দ্রিলা। ভেবেছিল তার ভাই কিংবা দুলাভাইরা অভ্রকে ফোন করে শাসাবে, কিন্তু ঐন্দ্রিলা ভুলে গিয়েছিল তার এক বোনের হাজবেন্ড ওসি। উনিই মূলত থানাতে জিডি লিখিয়েছেন। হঠাৎ ব্রেক পড়ায় ঐন্দ্রিলা তার ভাবনার জগৎ থেকে বের হয়। অভ্রকে মজা দেখাতে যেয়ে হয়তো মাত্রা ছাড়িয়ে ফেলেছিল সে। সেটার পরিণতিই এখন তাকে ভুগতে হচ্ছে। গাড়ির জানালা দিয়ে বাহিরে তাকাতেই দেখল গাড়িটা একটা কাজী অফিসের সামনে দাঁড়ানো। অভ্র কঠোর কণ্ঠে বলল, নামো গাড়ি থেকে। আমরা কাজী অফিসে কি করছি? খানিক ভীত গলায় জিজ্ঞেস করে ঐন্দ্রিলা। তার প্রতি উত্তরে অভ্র বলে, কাজী অফিসে মানুষ কি করে? নিশ্চয় এখানে মুখ দেখাতে আসে না। ওখন এই মুহূর্তে তুমি আমাকে বিয়ে করবে। মানে কি? ফাজলামি পেয়েছেন? বিয়ে কি মুখের কথা নাকি যে সকালে মনে হলো আজ আমার কোনো কাজ নেই, চলো বিয়ে করা যাক? আমি আপনার মতো একটা লোককে কখনোই বিয়ে করব না। বেশ ক্ষিপ্ত কণ্ঠেই ঐন্দ্রিলা কথাগুলো বলে। ঐন্দ্রিলার কথা শুনে মুচকি হেসে অভ্র উত্তর দেয়, বিয়ে তো তোমাকে করতেই হবে। তুমি যেমন আমার সম্মানের 12টা বাজিয়েছ ঠিক সেভাবে তোমার বাবা আর ভাইয়ের সম্মানের 12টা বাজাতে আমার 2 মিনিটও লাগবে না। আমি আপনাকে বিয়ে করব না। ব্যাস। বেশ। বলেই কাউকে ফোন করে বলতে লাগে, হ্যালো, মনমোহন কলেজের শিক্ষক শরীফুল আহমেদ, উনার নামে প্রিন্সিপালের কাছে কমপ্লেইন জানাও। উনি ছাত্রদের কাছ থেকে টাকা নিয়ে তাদের পাশ করানোর অঙ্গীকার দেন। নকল এলিবাই রেডি করো। উনাকে যেন কালকের মধ্যেই সাসপেন্ড করা হয়। কুইক। ঐন্দ্রিলার যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। তার বাবা, যিনি কিনা জীবনের এতগুলো বছর শিক্ষকতা নামক পেশাকে দিয়েছেন, ছাত্রদের কাছ থেকে টাকা তো দূরে থাক, উনি টিউশনি অবধি করাননি শুধু কলেজ কর্তৃপক্ষের কাছে সৎ থাকার জন্য। তিনি তার পেশায় সবসময় সৎ থাকার চেষ্টা করেছেন, আজ কিনা রিটায়ার্ড করার 6 মাস আগে তাকে এতটা বাজে অপবাদ পেতে হবে? অভ্রের প্রতি ঘৃণাটা যেন আরও গাঢ় হচ্ছে। ভেবেছিল তার কাছে ক্ষমা চেয়ে সব মিটমাট করবে, কিন্তু এখন ক্ষমা চাইতেও তার বিবেকে বাধছে। অভ্র ফোন কেটে ঐন্দ্রিলার দিকে তাকিয়ে বলল, আমি খুব খারাপ একটা মানুষ, এবার কি বিয়েটা করবে? আপনাকে আমি ঘৃণা করি, প্রচুর ঘৃণা করি। ঘৃণা করার জন্য সারা জীবন পাবে, এখন তাড়াতাড়ি ডিসিশন দাও। আমি বিয়ে করতে রাজি। তাহলে চলো, দেরি করলে তোমার লস। বলেই গাড়ি থেকে বেরিয়ে পড়ল অভ্র। ঐন্দ্রিলাকে টেনে গাড়ি থেকে বের করল। ঐন্দ্রিলার কাছে তার এনআইডি ছিল আর অভ্র আগের থেকেই সব ব্যবস্থা করে রেখেছিল, যার কারণে আধা ঘন্টার মধ্যেই ঐন্দ্রিলা আহমেদ থেকে ঐন্দ্রিলা চৌধুরী হয়ে গেল ঐন্দ্রিলা। মনের মাঝে হাজারো প্রশ্নেরা উকিঝুঁকি মারছে, সব থেকে সেটা ভাবাচ্ছে তা হলো বাসায় যে কি উত্তর দিবে। বাবাকে কি বলবে? দাদাভাইকে কি বলবে? 12 মেজাজ খুব খারাপ হয়ে রয়েছে পিউয়ের। কারণ হল নীলাদ্রি নামক লোকটি। বৃষ্টি বিধায় এনজিও থেকে ছুটি নিয়েছিল সে। ভেবেছিল একটা লম্বা ঘুম ঘুমাবে বিকেলে, কিন্তু হলো কোথায়? উড়ে এসে জুড়ে বসার মতো নীলাদ্রি বিকেল এসে বসে আছে বাড়িতে। উদ্দেশ্য পিউকে নিয়ে তার বন্ধুর কাছে যাবে।
পিউয়ের মানা করার পরও মামু তাকে জোর করে লোকটার সাথে পাঠিয়েছে। একে মনের বিরুদ্ধে নীলাদ্রির সাথে বেরিয়েছে উপরে প্রগতি সরণির জ্যামে আটকেছে। মেজাজ কার না খারাপ হবে। জ্যাম যেন ছাড়ার নাম নেই। এদিকে নীলাদ্রি গাড়ি রেখে কই যে গেছে তারও হদিস নেই। জ্যাম ছাড়তে লাগলে খেয়াল করল নীলাদ্রি দৌড়াতে দৌড়াতে এসে গাড়িতে উঠল। পুরো কাক ভিজা যাকে বলে। এমনই ভীষণ মেজাজ খারাপ উপরে নীলাদ্রির অদ্ভুত কাজে বেশ বিরক্তি স্বরে জিজ্ঞেস করল পিউ। কোনো মহাভারত অশুদ্ধ হয়েছিল যে আমাকে গাড়িতে একা রেখে ছুট লাগিয়েছিলেন? তখনই নীলাদ্রি জ্যাম ছাড়তে লাগলে খেয়াল করল নীলাদ্রি দৌড়াতে দৌড়াতে এসে গাড়িতে উঠল। পুরো কাক ভিজা যাকে বলে। এমনই ভীষণ মেজাজ খারাপ উপরে নীলাদ্রির অদ্ভুত কাজে বেশ বিরক্তি স্বরে জিজ্ঞেস করল পিউ। কোনো মহাভারত অশুদ্ধ হয়েছিল যে আমাকে গাড়িতে একা রেখে ছুট লাগিয়েছিলেন? তখনই নীলাদ্রি একটা প্লাস্টিকের থলে পিউয়ের হাতে ধরিয়ে স্বাভাবিক ভঙ্গিমাতে বলে, এতে গরম গরম পেঁয়াজু আর চপ আছে। আইসক্রিম আনতে চেয়েছিলাম কিন্তু একে বৃষ্টি উপরে আইসক্রিম খেলে শরীর খারাপ করবে। খালার হাতের মতো মজা না হলেও বেশ ভালো খেতে। নীলাদ্রির কথা শুনে প্যাকেটটা খুলে দেখে আসলেই প্যাকেটে পেঁয়াজু আর চপ রয়েছে। পিউয়ের আশ্চর্যের যেন সীমা নেই। এই লোক বৃষ্টির মধ্যে এগুলো আনতে ছুটেছিল। লোকটা কখন কি করে তার আসলেই ঠিক নেই। এ কথা সত্য, বৃষ্টি হলে পিউয়ের ভাজাপোড়া খেতে সেই লাগে। কিন্তু এটা নীলাদ্রির জানার কথা নয়। তবে কি সে নিজের জন্য এগুলো এনেছে? তা হবার সম্ভাবনা শূন্যের কাছাকাছি, কারণ নীলাদ্রি মোটেই ভাজাপোড়া খেতে ভালোবাসে না। তার কথা জিমে যে এত সুন্দর বডিটা তেলের ড্রাম খাবার জন্য সে বানায়নি। তবে এগুলো শুধুমাত্র পিউ পছন্দ করে বলে এনেছে। কিন্তু কেন? প্যাকেটটা প্রচুর গরম বুঝাই যাচ্ছে নীলাদ্রি দাঁড়িয়ে থেকে এগুলো ভাজিয়ে এনেছে। পিউ অবাক দৃষ্টিতে নীলাদ্রির দিকে তাকিয়ে আছে। বৃষ্টিতে ভিজে একেবারে ভেজা কাকের মতো লাগছে নীলাদ্রিকে। পরনের সাদা শার্টটা গায়ের সাথে লেগে রয়েছে। চুল থেকে এখনো টুপটুপ করে পানি পড়ছে, অথচ সেদিকে তার খেয়াল নেই। আপনমনে গাড়ি চালিয়ে যাচ্ছে। লোকটাকে এখন কেন যেন ততটা বিরক্তিকর লাগছে না। চোখ দিয়ে আমাকে গিলে খাওয়া বাদ দিয়ে এগুলো খাও। ঠান্ডা হয়ে গেলে খুব বাজে খেতে লাগে, মনে হবে ঠান্ডা তেলে চুবানো আটার দলা খাচ্ছ, ট্রাস্ট মি। নীলাদ্রির কথা শুনে সাথে সাথেই চোখ সরিয়ে নেয় পিউ। নীলাদ্রির কথা শুনে বেশ লজ্জা ও পায় সে মোটেই নীলাদ্রিকে চোখ দিয়ে গিলে খাচ্ছিল না। এভাবে না বললেও পারত নীলাদ্রি। খানিকটা ক্ষুব্ধ স্বরেই পিউ বলে উঠল, আমার বয়েই গেছে আপনাকে দেখতে, আর এগুলো যখন আপনি এনেছেন তখন আপনিই খান। আমি তো তৈলাক্ত জিনিস খাই না, 7 দিন তোমার সামনেই তো ছিলাম, তোমার তো জানার কথা। আর আমি এগুলো তোমার জন্য এনেছি। আমি কি বলেছি আনতে? তা বলনি, তবে এগুলো যে তোমার ভালো লাগে তা তো আমার জানা আছে। আপনি কিভাবে জানেন? এটা এমন কোনো বড় ব্যাপার নয়, ইচ্ছে থাকলেই জানা যায়। তুমি আজব মেয়ে, কোথায় ভিজেটি যে তোমার জন্য এগুলো দাঁড়িয়ে থেকে গরম গরম ভাজিয়ে আনলাম। কোথায় থ্যাঙ্কস দিবে তা না। এখন যদি আমার জ্বর টর বাঁধে সেবা তো তুমি করবে না। হাহ, সব আমার কপাল। উদ্ধার করেছেন এত কিছু কিনে এনে। জানতাম, খোটা তো দিবেনি। এখন জ্বরটা বাঁধলে আমার দোষ হবে। আসলে কি বলুন তো, আপনি এগুলো ইচ্ছে করে করেছেন, যাতে যখন তখন আমাকে খোটা দিতে পারেন। পিউ বাচ্চাদের মতো মুখ ফুলিয়ে কথাগুলো বলল।
পিউয়ের কথা শুনে হো হো করে অট্টহাসিতে ফেটে পড়ে নীলাদ্রি। মেয়েটার মধ্যে এখনো সেই কিশোরী ছাপটা রয়েই গেছে। নীলাদ্রির হাসিটা খুব সুন্দর। কোনো দিন কোনো পুরুষকে এত সুন্দর করে হাসতে দেখেনি পিউ। খুব অমায়িক একটা হাসি। পিউ আর তাকাতে পারছে না, একটা অদ্ভুত আকর্ষণীয় ব্যাপার আছে নীলাদ্রির মধ্যে। এটা আগেও বেশ কিছুবার খেয়াল করেছে কিন্তু পাত্তা দেয়নি। তাড়াতাড়ি চোখ সরিয়ে বাহিরের দিকে তাকালো পিউ। বৃষ্টির বেগ কমেনি, বরং বেড়েই যাচ্ছে। আচ্ছা, মানুষের মনের উপর কি প্রকৃতির কোনো প্রভাব রয়েছে? নয়তো যাকে কিনা পিউয়ের এত বিরক্তিকর লাগে তার হাসিকে সৌন্দর্যে নিজেকে হারিয়ে ফেলার উপক্রম হতো। না, মোটেই না। রাত ৮টা। আয়েশা এর চেম্বারে বসে আছে নীলাদ্রি এবং পিউ। আয়েশা একজন সাইকোথেরাপিস্ট। নীলাদ্রির কলেজ ফ্রেন্ড, সেই জন্য পিউয়ের ব্যাপারটা ওর সাথে শেয়ার করেছে। যদিও পিউয়ের ব্যাপারটা খুব সিরিয়াস কেসের মধ্যে পড়ে না, কিন্তু কেসটা অনেক ডেলিকেট। আর সবথেকে বড় সমস্যা, পিউ কখনোই তার কোনো কিছু নীলাদ্রির সাথে শেয়ার করতে রাজি নয়। আয়েশা একে একটি মেয়ে এবং আগেও এমন একটি কেস হ্যান্ডেল করেছে। তাই সেটাকে ঠিক কিভাবে হ্যান্ডেল করবে তার জন্য আয়েশা পরামর্শের খুব প্রয়োজন নীলাদ্রির। আয়েশা নীলাদ্রিকে বাহিরে ওয়েট করতে বলল। নীলাদ্রি পিউকে চোখের ইশারা করে বোঝালো সে আছে, সে বাইরেই আছে। নীলাদ্রি যাবার পর থেকে আয়েশা খুব সুন্দরভাবেই পিউকে বলল, মোবাশশিরা, তাই তো। আমরা প্রথমে নিজেদের পরিচয় তা দেই। আমি আয়েশা সিদ্দিকী, পেশায় একজন সাইকোথেরাপিস্ট। মোবাশশিরা জাহান, একটা এনজিওতে চাকরিরত আছি। আচ্ছা মোবাশশিরা, চলো, ওই সোফাটাতে বসবে। আমরা শুধু গল্প করব। একটা অফ হোয়াইট কালারের সোফাটায় বসতে ইঙ্গিত করে আয়েশা। পিউ প্রথমতে খানিকটা ইতস্তত করলেও পড়ে গিয়ে সোফাটায় বসে। সোফাটা বেশ হেলানো টাইপ, অনেকটা রকিং চেয়ারের মতো। সিনেমায় সাধারণত এভাবেই কনসাল্ট করতে দেখা যায় রোগীদের। রোগীরা এমন একটা সোফা কাম চেয়ারে বসে নিজের সবকিছু বলতে থাকে এবং সাইকোথেরাপিস্টটি রেকর্ড করতে থাকে। কিন্তু বাস্তব জীবনে এমন হয় এটা জানা ছিল না পিউয়ের। পিউয়ের কাছে নিজেকে একজন খুব তারছাড়া মানুষের মধ্যে একজন মনে হচ্ছে, লাইক সাইকোপ্যাথ। সোফায় বসতে বসতে ঠাট্টার ছলেই বলে বসে, আমি কিন্তু পাগল নই। আমি জানি তুমি পাগল নও। আমি ও পাগলের ডাক্তার নই। আমি শুধু তোমার সাথে গল্প করব। কারো সাথে গল্প করলে বুঝি সেটা রেকর্ড করতে হয়? তুমি খুব ইন্টেলিজেন্ট একটা মেয়ে। আমি আমার পেশায় অভ্যস্ত। যার সাথেই গল্প করি সেটা রেকর্ড করি। তাই তুমি ব্যতিক্রম হবে না। আচ্ছা পিউ, ছোটবেলার সবচেয়ে সুখময় স্মৃতি কোনোটা তোমার? আমার তেমন কিছু মনে পড়ছে না। হ্যাঁ, একবার বাবা আমার জন্য একটা গোলাপি রঙের সাইকেল কিনে এনেছিলেন। সেটা আমার খুব ভালো লাগত। কিন্তু মা কোনো দিন সেটা চালাতে দেননি। মেয়ে মানুষ ধিঙ্গিদের মতো সাইকেল চালাবে এটা মায়ের একদম পছন্দ ছিল না। তিনি আমাকে সবসময় বলতেন আমি নাকি মেয়ে, মেয়েদের কিছু নিয়মের মধ্যে থাকতে হয়। আচ্ছা, তোমার ছোটবেলার সবথেকে কষ্টের মুহূর্ত কোনটি? না বলতে চাইলে আমি জোর করব না। না, তেমন কিছু না। আমার বাবা যখন মারা যান সেটা আমার জীবনের সবথেকে কষ্টের মুহূর্ত ছিল। বাবা আমার জীবনের অনেক বড় একটা অংশ ছিলেন।
উনি আমাকে অন্যভাবে গড়ে তুলতে চেয়েছিলেন। উনি কখনো আমাকে বেঁধে রাখেননি, যখন যা করতে চেয়েছি সেটার ছুট দিতেন। আমার খুব নাচতে ভালো লাগতো, মার ব্যাপারটা ভালো না লাগলেও বাবা আমাকে নাচের স্কুলে ভর্তি করান। বাবা মারা যাবার পর যদিও মামু আমার কোনো কিছুতেই কোনো কমতি রাখেননি, তবে কোথাও যেন খুব ফাঁকা লাগতো আমার। আমার তো কোনো ভাই বোন ছিল না, বাবাই আমার সবথেকে ভালো বন্ধু ছিলেন। বাবা মারা যাবার পর আমি কারোর সাথে নিজের মনে কথা বলতে পারতাম না। আমার কথা বলার সাথীটিই যেন চলে গিয়েছিল। পিউ এর গলা ধরে এসেছে, আশা সেটা বুঝতে পেরে কথাটা পাল্টে দিল। আচ্ছা মোবাশশিরা, তোমার কিশোরী সময়ের কথা বলো। সেই সময়টা তো মনটা উড়ো উড়ো থাকে, হঠাৎ করেই ভালো লেগে যায় কাউকে। তোমার কি এমন কেউ ছিল? না, সবসময় গার্লস স্কুল কলেজে পড়েছি আমি। ছেলেদের সাথে কথাই হতো না। মা আমাকে আমার কাজিনদের সাথেও বেশি কথা বলতে দিতেন না। বাপ মরা মেয়ে, মামার বাড়ি থাকি যদি কোনো উঁচু নিচু হয়ে যায়। তবে একটা লোক আমাকে চিঠি দিত। পড়তে ভালো লাগতো, কিন্তু একদিন মায়ের হাতে পড়ে যাওয়ায় আমি আর ভয় লোকটার চিঠিগুলো নিতাম না। পড়ে থাকতো মামুর লেটার বক্সে। একটা সময় চিঠি দেওয়াটাও বন্ধ হয়ে যায়। হয়তো লোকটা বিরক্ত হয়ে গিয়েছিল। আয়েশা খানিকটা থেমে প্রশ্ন করে, আহাসের সাথে তোমার পরিচয় কিভাবে হয়েছিল? আয়েশার প্রশ্নে মুচকি হেসে বলে, আমাদের বিয়ের কথা চলছিল, আমাকে যেদিন ও বাড়ি থেকে দেখতে এসেছিল সেদিন উনার সাথে প্রথম দেখা। একটা ক্রিম কালারের চেক শার্ট এবং জিন্স পরে এসেছিলেন। বেশ হ্যান্ডসাম লাগছিল দেখতে। চুলগুলো জেল দিয়ে বেশ পরিপাটি করা। খুব গাম্ভীর্যের চাপ ছিল। সেদিনই উনার সাথে আমার প্রথম দেখা। প্রথম দেখায় ভালোবেসে ফেললে? এমন কি ছিল যে তার জন্য নিজের পুরো জীবনটা এভাবে নষ্ট করছো? বেঁচে তো নামে আছো, আসলে তো ভেতর থেকে একটি মরা মানুষ, যে হাসতে গেলেও দুবার ভাবে। পিউ চুপ। আসলেই তো কি এমন ছিল যে এখনো তাকে ভুলতে পারছে না পিউ? অপেক্ষায় বসে আছে হয়তো সে ফিরবে। কেন এতটা ভালোবাসে পিউ তাকে? আয়েশার প্রশ্নটি পিউয়ের ভেতরটিকে কেন জানে প্রশ্ন করতে বাধ্য করছে, কেন এতটা ভালোবাসে সে আহাসকে। 14। বাড়ির গেটের বাহিরে গাড়িতে বসে রয়েছে ঐন্দ্রিলা এবং অভ্র। খুব ভয় পাচ্ছে ঐন্দ্রিলা, বাবা কিংবা ভাই যদি জানতে পারে তবে কি উত্তর দিবে তাদের। হাত পা যেন অবশ হয়ে আসছে। আজ কি এখানেই বসে থাকার প্ল্যান তোমার? অভ্রের নির্বিকার প্রশ্নে ঐন্দ্রিলা। অভ্রের নির্বিকার প্রশ্নে ঐন্দ্রিলা করুণ চোখে তার দিকে তাকায়, তার কি করা উচিত কিছুই মাথায় আসছে না। একটা বিকেলে তার জীবনটা এভাবে পাল্টে যাবে কল্পনাতেও ছিল না। এদিকে শরীফুল সাহেব 2-3বার ফোন ও করে ফেলেছে। ভাঙা কণ্ঠে বলল, আমি বাড়ি যাব, প্লিজ। বাবা ওয়েট করছে। তুমি হয়তো ভুলে গেছো আজ আমাদের বিয়ের প্রথম রাত। তোমাকে আজ আমার সাথেই থাকতে হবে। আপনি এমন কেন করছেন? আমার সর্বনাশ তো করেই ফেলেছেন, আর কি চাই? আমি তো আপনার কথা মতো আপনাকে বিয়ে করতে রাজি হয়েছি, তাহলে প্লিজ আমাকে যেতে দিন। এবার অভ্র এক হাতে ঐন্দ্রিলার মুখ চেপে ধরে নিজের কাছে নিয়ে এসে ক্ষিপ্ত কণ্ঠে, তোমার কি মনে হয় তোমাকে ছেড়ে দেবার জন্য তোমাকে বিয়ে করেছি? কি বলেছিলে আমি নাকি চরিত্রহীন, আমি নাকি লুইচ্ছা?
কত মেয়ের জীবন নষ্ট করেছি তার ঠিক নেই। যখন ক্লেম দিয়েই দিয়েছ তবে সেটা প্রুভ করার দায়িত্ব ও তো আমার, তাই না? এবার আমার আসল রূপটা তুমি দেখবে। একটা সময় ব্যথায় কুকিয়ে উঠে ঐন্দ্রিলা। ঐন্দ্রিলার চোখ থেকে অবিরাম পানি পড়েই যাচ্ছে। অভ্রের দেখো না দেখার ভান করছে। রাগে মাথা তার ঠিক নেই। পারলে জ্যান্ত কবর দেয় ঐন্দ্রিলাকে। মজা ঠাট্টা এক পাশে, কিন্তু তার এতদিনের সম্মান, এতদিনের তৈরি করা ইমেজ পুরো ধুলোয় মিশিয়ে গেছে। অভ্র চৌধুরী আজ অভ্র চৌধুরী হয়েছে নিজের যোগ্যতায়। এমন ও দিন গেছে 2 ঘন্টাও ঘুমায়নি, কারণ সে তার বাবার টাকায় প্রতিষ্ঠিত হতে চায়নি। 31 বছরে এত বড় একটা বিজনেস আম্পায়ার তৈরি করা চারটা খানিক কথা নয়। সেদিন যখন ওসি তাকে ফোন দিয়ে থানায় আসার কথা বলেছিল, তার থেকে হয়তো লজ্জাজনক কিছুই তার জন্য ছিল না। কমিশনার আঙ্কেল পরিচিত না থাকলে হয়তো এটা একটা নিউজ হয়ে যেত। তাও যে মানুষ তা জানে না সেটা নয়। অফিসের কানাঘোষা হচ্ছে, 1-2টা ক্লায়েন্ট ও ব্যাপার নিয়ে জানতে চাচ্ছে। সব মিলিয়ে রাগ ক্ষোভ যেন মাথায় ঝেঁকে বসেছে। ঐন্দ্রিলাকে তার ভুলের শাস্তি পেতেই হবে। ঐন্দ্রিলাকে একরকম ধাক্কা মেরে গাড়ির দরজা খুলে বের হল। তারপর ঐন্দ্রিলার সাইডের দরজাটি খুলে শক্ত হাতে ঐন্দ্রিলাকে হিরোহির করে টানতে টানতে বাসায় নিয়ে যাবার চেষ্টা করল। ঐন্দ্রিলা বারবার তার হাত ছাড়াবার চেষ্টা করছে, একটা ছাড়িয়ে ফেললে ঐন্দ্রিলা পেছনের দিকে দৌড় লাগায়। কিন্তু বেশি দূর যেতে পারে না। অভ্র তাকে ধরে ফেলে, এরপর কাঁধে তুলে বাড়ির দিকে হাঁটা দেয়। এই বাড়িটা শহর থেকে বেশ দূরে। একটা একতলা বাড়ি, মেঘের ভেলাতে শিফট হবার আগে একটা সময় এখানেই থাকত অভ্র। ঐন্দ্রিলাকে নিয়ে মেঘের ভেলায় ওঠা সম্ভব নয়। তাই শহর থেকে দূরে এই বাড়িটিতেই নিয়ে এসেছে। ঐন্দ্রিলা ইচ্ছেমতো কিল ঘুষি দিয়েই যাচ্ছে অভ্রকে। তাতে অভ্রের কিছুই যায় আসছে না। একটা অন্ধকার রুমে বেডের উপর একরকম ঐন্দ্রিলাকে ছুঁড়ে মারে। ভয়ে হাত পা ঠান্ডা হয়ে এসেছে ঐন্দ্রিলার। বাড়িটিতে কেউ নেই। রুমটি অন্ধকার হলেও একটা আলোছায়ার আবছা আভা আছে, তাতেই অভ্রের রুদ্রমূর্তি দেখা যাচ্ছে। অভ্র কাছে আসতে লাগলে এক প্রকার চিৎকার করে কাঁদতে লাগে ঐন্দ্রিলা। প্লিজ যেতে দিন আমায়, আমার সব তো শেষ করে দিয়েছেন, এবার আমাকে মুক্তি দিন। আমি ক্ষমা চাচ্ছি আপনার কাছে, আমি কোনো দিন আর আপনার পেছনে লাগব না, প্লিজ আমার আত্মসম্মানটুকু নষ্ট করবেন না। হাত জোর করছি। তাহলে বুঝতে পারছো আত্মসম্মানহানিটা কতটা গুরুতর। আজ আমি তোমার সাথে কিছু করে তোমাকে পচার জন্য ফেলে দিল, কি হতে পারে? আমার কিচ্ছু যায় আসবে না, তোমার বাবা ভাইয়ের সম্মানহানি হবে। তোমার সম্মান হবে, যেমনটা আমার হয়েছে। ঐন্দ্রিলার বাহু টেনে আমাকে নিজের কাছে নিয়ে এসে চাপা স্বরে কথাগুলো বলে অভ্র একটু থেমে আবার বলে, তোমার কারণে আমার এতদিনের রক্তঘামে গড়ে তোলা রেপুটেশনে আঘাত এসেছে। তুমি কল্পনাও করতে পারবে না তুমি আমার কতটা ক্ষতি করেছ। সমস্যা নেই, আমি তোমাকে ছুঁয়ে দেখব না। আমি তোমার সাথে সংসার করার জন্য তোমাকে বিয়ে করিনি। বাসায় বিয়ের তোড়জোড় করছে, আমার তাই একটি উপায় লাগত। তুমি আমার উপায়, 1 সপ্তাহের মধ্যে তোমার বাড়ি আমার বাবাছোট মা যাবে। চাইলে মানা করে দিতে পারো বিয়ের জন্য, তাতে আমার আপত্তি নেই। তবে ভেবো না আমি তোমাকে ডিভোর্স করে দিব। তুমি যদি কোনো দিন কাউকে বিয়ে করতে যাও তখন আমি এই সার্টিফিকেটটা শো করব। তোমার বাবা ভাইয়ের সম্মানহানি হবে। তোমার সম্পূর্ণ ভরণ পোষণ আমার থাকবে, কিন্তু স্ত্রীর যে সম্মান সেটা তুমি আমার কাছে কখনোই পাবে না।
আমি তোমাকে আমার বউয়ের অধিকারও দিব না, আবার শান্তিতে কারোর হতেও দিব না। তোমার জন্য আমার যতটা হেনস্থা হতে হয়েছে সব উসুল করে ছাড়ব। বলেই সেখান থেকে চলে যায় অভ্র। ঐন্দ্রিলার মাথা যেন পুরো ফাঁকা হয়ে আছে, জীবনটা এভাবে পাল্টে যাবে কল্পনাতে ছিল না। যে মানুষটাকে সে দেখতেই পারে না সে তার বর, কিন্তু সেটা শুধুই এবং শুধু কাগজের নাম মাত্র। ছোটবেলা থেকে বিয়ে নিয়ে ঐন্দ্রিলার স্বপ্নের শেষ ছিল না। জীবনে কখনো প্রেম নামক জিনিসটির প্রশ্রয় দেয়নি সে। বান্ধবীরা সব সারাক্ষণ নিজেদের এবং তাদের বয়ফ্রেন্ডের গল্প তার কাছে করত, কিন্তু ঐন্দ্রিলার একটি কথা, সে তার বরের সাথে প্রেম করবে। কোনো ছেলে প্রপোজ করলেও সেটার কখনো হ্যাঁসূচক উত্তর দেয়নি। সে বিয়ের আগে প্রেম করবে না। অথচ আজ এমন এক সন্ধ্যায় অভ্র চৌধুরীর সাথে তার বিয়ে হয়ে গেল। কি অদ্ভুত না, এই বিয়ে নাকি কোনো বিয়েই নয়, একটা নামের সম্পর্ক। এমন একটা কাটা হয়ে রবে এই বিয়েটা, যেখানে সেটাকে গিলতেও পারা যাবে না, আবার বেরও করা যাবে না। গলায় আটকে থাকবে সারাটা জীবন। একটা সময় কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়ে ঐন্দ্রিলা। রাত ৩টা। রুমের লাইন অন করতেই অভ্র দেখে ঐন্দ্রিলা গুটিসুটি মেরে ঘুমিয়ে আছে। অভ্র খেয়াল করল বৃষ্টির কারণে রুমটি বেশ ঠান্ডা। ঐন্দ্রিলার ভেজা জামাও শুকিয়ে গেছে। কাছে যেতেই বুকে একটা মোচড় লাগল, মেয়েটার চোখ মুখ ফুলে আছে। কাঁদতে কাঁদতে চোখের কাজল লেপটে গেছে। চোখের পানি শুকিয়ে গালে রেখা হয়ে আছে। এমনটা অভ্র তো চায়নি, কিন্তু রাগের বশে এমন কাজ করে ফেলল। বিয়েটা হয়তো না করলেই হতো। তখন এতটা রাগ উঠেছিল যে ভালোমন্দের জ্ঞানটুকু ছিল না। যাক গে, এখন যদি ঐন্দ্রিলা তাকে সামাজিকভাবে বিয়ে না করতে চায় তাহলে অভ্র তাকে জোর করবে না। এমনিও এই বিয়ে নামক সম্পর্কে নিজেকে সে জোড়াতে চায় না। এখন শুধু সকালের অপেক্ষা। 15। ঐন্দ্রিলাদের বাসায় সবাই বসে আছে। শরীফুল সাহেবের যেন চিন্তার শেষ নেই। মেয়েটা সারারাত ফোন ধরেনি, একটা সময় পর ফোনটাও বন্ধ দেখাচ্ছে। নীলাদ্রি যেখানে যেখানে ঐন্দ্রির যাবার সম্ভাবনা রয়েছে সেখানে খোঁজ লাগিয়েছে। আয়েশার চেম্বার থেকে সরাসরি পিউকে নিয়ে নিজের বাসায় আসে সে। পিউ এখানেই সারারাত ছিল। বদরুল সাহেব বসার রুমে শরীফুল সাহেবের সাথে বসা। শরীফুল সাহেবের বিপি এখন বেড়ে আছে। পিউ ত্বকে তেঁতুল পানি খাওয়াচ্ছে। মেয়ে তার অতি আদরের। কিছুতেই মেনে নিতে পারছেন না মেয়ের এভাবে নিখোঁজ হয়ে যাওয়া। 24 ঘন্টা না হওয়ায় কোনো পুলিশে রিপোর্ট করতে পারেনি। আর আজকালকার পুলিশ রিপোর্ট লেখাতে গেলে তার মেয়ের নামেই যা তা কথা বলবে। মেয়েটার কি কোনো বিপদ হলো? আচ্ছা, আমার মেয়েটা বেঁচে আছে তো? শরীফুল সাহেবের এ কথা শুনে বদরুল সাহেব বলেন, এভাবে ভেঙে পড়লে হয় শরীফ ভাই? আপনি তো এত ফুরবল মানুষ নন। হঠাৎ তাহলে কি হয়েছে? ঐন্দ্রি মার কিচ্ছু হয়নি। মেয়েটা হয়তো কোনো ঝামেলাতে আটকে গেছে। আমাদের মেয়েকে তো আমরা চিনি। ও অনেক ভালো মেয়ে, খুব দায়িত্ববান। নিশ্চয়ই কিছুতে আটকে গেছে। এদিকে নীলাদ্রির দিকে যেন তাকানোই যাচ্ছে না। মাথাটা 2 হাত দিয়ে চেপে সোফায় বসে পড়ে সে। সারারাত কম খোঁজাখুঁজি তো করেনি সে। নীলাদ্রিকে এমন দেখতে কেন জানে পিউয়ের একেবারে ভালো লাগছে না। এই কয়দিন লোকটাকে যতটুকু দেখেছে লোকটাকে হাসি ঠাট্টাই করতেই দেখেছে সে। ধীর পায়ে হেঁটে তার পাশে বসে পিউ কাঁধে হাত দিয়ে শান্ত গলায় বলে, ঐন্দ্রি ঠিক চলে আসবে দেখবেন, কাল তো আবহাওয়া ভালো ছিল না। হয়তো কোথাও আটকে গেছে। আমি ভাই বলার যোগ্য নই পিউ। নীলাদ্রির অসহায়ত্ব কোথাও যেন পিউকেও নাড়িয়ে দিচ্ছে। কোথাও যেন একটা খারাপ লাগা কাজ করছে,
আচ্ছা, এই খারাপ লাগাটা কি ছোঁয়াচে? তা না হলে নীলাদ্রির এভাবে ভেঙে পড়া দেখে পিউয়ের কেন খারাপ লাগছে? হঠাৎ খেয়াল করল, চলবে।